Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? হরিয়ানা জংশন। ধোয়া ওঠে চায়ের কাপটা আমার হাতে চালান করে দিয়ে দোকানদার বলল, এখন আর ভ্যান পাইবেন না স্যার, দেরি না কইরা হাঁটা শুরু করেন, রাইতে স্টেশনে না থায় ভালা। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, রাতে কি সমস্যা? দোকানদার বলল, তা না হোনাই ভালা, তই এইটুকু কইবার পারি, রাইতে স্টেশনের কাছে কেউ ভিড়ে না, ঝামেলা আছে। কথাটা অদ্ভুত রকমের। অজপাড়া গায়ের অশিক্ষিত মানুষ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী হবে, সেটাই স্বাভাবিক। দোকানদার সরাসরি না বললেও তার ভাবভঙ্গি দেখে এটা বুঝতে পারলাম স্টেশন নিয়ে একটা ভীতি কাজ করে এই অঞ্চলের মানুষদের মধ্যে। তবে দোকানদার একটি কথা ঠিক বলেছে, এখন আর ভ্যান পাওয়া যাবে না, পায়ে হেঁটেই স্টেশনে পৌঁছতে হবে। কাজেই ৭-৫ না ভেবে চায়ের বিল মিটিয়ে স্টেশনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। অফিসের কাজে রাজশাহী শহর থেকে ভোরের ট্রেনে দূরের এক অজপাড়া গায়ে এসে পৌঁছাই। প্রথমে স্টেশন থেকে নদীর ঘাট, এরপর নদী পেরিয়ে ভ্যানে চেপে এই গ্রামে আসতে হয়েছে। এই অজপাড়া গায়ে সরকার একটি প্রাইমারি স্কুল করতে চায়। সে জায়গা পরিদর্শন করে লিখিত রিপোর্ট দেওয়ার দায়িত্ব পড়ে আমার ওপর। কাজ শেষে বিকেলে এসে দেখি ভ্যানের স্টেশনে একটি ভ্যানও নেই। ভ্যানের জন্য বহুক্ষণ তীর্থ কাকের মতো অপেক্ষা করতে করতে একসময় অধৈর্য হয়ে চায়ের দোকানে ঢুকি। সেই চায়ের দোকানদারই আমাকে হেঁটে দেওয়ার পরামর্শ দিলেন। এখন পড়ন্ত বিকেল, সূর্য ইতোমধ্যে পশ্চিমাকাশে একটু একটু করে লাল হতে শুরু করেছে। সূর্যের কোমল আলোয় গ্রামের মেঠো পথটাকে ছবির মতো সুন্দর লাগছে, যেন কোনো এক শিল্পী তার রং তুলি দিয়ে যত্ন সহকারে ধীরে ধীরে ফুটিয়ে তুলেছে মেঠো পথ এবং তার আশেপাশের দৃশ্য। সমস্ত দিনের ক্লান্তি শেষে কয়েকটি পাখিকে নিড়ে ফিরতে দেখা গেল। এখান থেকে মাইলখানেক দূরে নদীর ঘাট, নদী পার হয়ে আরও মাইলখানেক পেরুলে স্টেশন, নাম হরিয়ানা জংশন। একটু দ্রুত হাঁটলে এবং নদীর ঘাটে সময় মতো নৌকা পাওয়া গেলে সন্ধ্যা নাগাদ অনায়াসেই হরিয়ানা জংশনে পৌঁছানো যাবে। নদী থেকে আর মিনিট ২০ দূরে এমন সময় দেখি আরব্য রজনীর দৈত্যের মতো বিশাল একখণ্ড কালো মেঘ প্রাচীরের মতো দাঁড়িয়েছে সূর্যকে আড়াল করে। তাকিয়ে দেখি সেই মেঘখণ্ড আকাশের শেষ নীল আভাটাকে শুষে নিচ্ছে চোখের নিমেষেই। অল্প কিছুক্ষণ পর রাস্তায় অবহেলায় পড়ে থাকা পাতাগুলো দাপাদাপি শুরু করে দিল। ঝড় উঠেছে, সাথে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে। এই অবস্থায় এই অজপাড়া গায়ে দুর্যোগের মুখে পড়লে যে কি হবে তা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল। চিনি না জানি না এমন একটি গ্রামে এখন আশ্রয় খুঁজব কোথায়? আশেপাশেও কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না যে আশ্রয় নেব। এখন একমাত্র ভরসা দৌড়ানো। যেভাবেই হোক বৃষ্টি নামার আগে নদীর ঘাটে পৌঁছতে হবে। তাই আর এক মুহূর্তও দেরি না করে ব্যাগটাকে বগল দাবা করে প্রাণপণে ছুটতে আরম্ভ করলাম। বাতাসের সাথে যুদ্ধ করে ছুটতে ছুটতে প্রায় নদীর ঘাটে এসে পৌঁছেছি। এমন সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। ব্যাগটাকে কোনো মতে বাঁচিয়ে ঘাটে বেঁধে রাখা একটি নৌকার দিকে প্রাণপণ ছুটতে লাগলাম। নৌকার কাছে এসে কোনো মতে ব্যাগটাকে ছাউনির নিচে ছুঁড়ে ফেলে আমিও লাফিয়ে উঠলাম। এইটুকু পথ আসতেই প্রায় ভিজে গিয়েছি। আমার ভাগ্যটা ভালো বলতে হবে, কারণ বৃষ্টি আমাকে ভেজাতে পারলেও ব্যাগের কাগজপত্রকে কিচ্ছু করতে পারেনি। সব কাগজ শুকনো এবং অক্ষত আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরে জোরে হাঁপাতে লাগলাম। জীবনে এর আগে কখনো এভাবে দৌড়েছি বলে আমার মনে পড়ল না। বাইরে মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি দরদর করে ঘামতে লাগলাম। যে নৌকায় উঠেছি তা মোটামুটি বড় সাইজের। ঘাটে দ্বিতীয় কোনো নৌকা নেই। ভাগ্যিস নৌকাটা ছিল, না হলে আমার প্রাণপণে ছোটা এবং অফিসের কাজ দুটোই ভেস্তে যেত। ঘাটে নৌকা ছিল ঠিকই, কিন্তু নৌকায় মাঝি ছিল না। যেভাবে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে তাতে মনে হচ্ছে না বৃষ্টি না থামা পর্যন্ত মাঝি আর আসবে। কাজেই এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমার আর কিছুই করার নেই। প্রায় ঘণ্টা দেড়েক টানা বৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে মেঘ সরে যেতে লাগল।
কিছুক্ষণের মধ্যে মেঘ পুরোপুরি কেটে গিয়ে আড়াল থেকে বেরিয়ে এলো ফকফকে উজ্জ্বল চাঁদ। চাঁদের আলো নদীতে পড়ে বিশাল জলরাশি মুক্তোর মতো চিকচিক করতে লাগল। কিন্তু বাসায় ফেরার তাগিদে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখার মতো অবস্থায় আমি ছিলাম না। কিছু সময় পর মাঝি এলো। ছাউনিতে আমাকে বসে থাকতে দেখে প্রথমে ভিড়মি খেল সে, পরে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, কখন আইলেন? আমি বললাম, বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তে। ভাই, ভাগ্যিস তোমার নৌকাটা ছিল, না হলে আজ কি যে হতো। যাক, সে কথা থাক। ওপারে যাবে? মাঝি বলল, হ স্যার, জামু। আমার বাড়িও ওই পারে। আরেক জায়গায় গিয়া মেঘে আটকাইয়া গেছিলাম, নাইলে আরো আগেই চইলা যাইতাম। আজ আমার ভাগ্য যে শুধু ভালো তা নয়, আজ ভাগ্যকে যাকে বলে সুপ্রসন্ন। যতটুকু বুঝলাম, শেষ বিকেলের দিকে এখানকার মাঝিরা নৌকা চালানো বন্ধ করে দেয়। কোনো কুসংস্কার বা ভয়ে না, প্রত্যন্ত এ অঞ্চলে মানুষের খুব একটা যাওয়া আসা নেই বলে। নেহাত মাঝিটার বাড়ি ওপারে বলে এ যাত্রায় বেঁচে গেলাম আমি। ওপারে পৌঁছে খুশি হয়ে মাঝিকে ১০০ টাকার একটা নোট ধরিয়ে দিতেই সে বলল, স্যার, একখান কথা কই। রাইতের বেলা স্টেশনে না যাওনি ভালা, কখন কি হয় ঠিক নাই। আবার সেই সতর্কতা। গ্রামে টুকটাক কুসংস্কার থাকবে, সেটাই স্বাভাবিক। কাজের মাঝির কথায় কান্না দিয়ে হাঁটা ধরলাম আমি হরিয়ানা জংশনের দিকে। মাঝি অবশ্য পেছন থেকে অনেক নিষেধ করল, কিন্তু তখন আমার মন পড়ে আছে বাসায় ফেরার দিকে। এখান থেকে হরিয়ানা জংশনের দূরত্ব প্রায় ১ মাইল। অন্য সময় হলে ১৫ থেকে ২০ মিনিটে পৌঁছানো যেত, কিন্তু বৃষ্টি হওয়ায় মেঠো পথ কাদায় থকথকে হয়ে গিয়েছে। তাই কাদায় মাখামাখি হয়ে ধীরে ধীরে চলতে হলো আমায়। গ্রাম্য কাদার সাথে যুদ্ধ করে বহু খনাখন্দ পেরিয়ে অবশেষে যখন হরিয়ানা জংশনে পৌঁছালাম, তখন ঘড়িতে সময় বলছে রাত ৮টা। চায়ের দোকানদার ঠিকই বলেছিল, রাতের বেলা এই স্টেশনে কেউ থাকে না। এই মুহূর্তে পুরো স্টেশন চত্বরে আমি ব্যতীত দ্বিতীয় কোনো প্রাণীর উপস্থিতি দেখতে পেলাম না। রাতের আধার নামতেই সবাই যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। বুঝলাম, স্টেশনকে ঘিরে আতঙ্কটা গ্রামের মানুষদের মাঝে বেশ ভালোভাবেই জেঁকে বসেছে। কিন্তু কি সেই আতঙ্কের কারণ, যার জন্য অন্ধকার নামতেই গোটা একটা জংশন এমন ভুতুড়ে স্থানে পরিণত হয়? হরিয়ানা জংশন আকারে অনেক ছোট। প্ল্যাটফর্মের শেষ মাথায় ছোট্ট একটি দালান। স্টেশনের যে ২-৩ জন কর্মকর্তা আছেন, তারা সবাই সে দালানে বসেই কাজ করে। আর কেউ না হোক, ভেবেছিলাম অন্তত স্টেশন মাস্টারকে পাওয়া যাবে সেখানে। কিন্তু গিয়ে দেখি পুরো দালানে অন্ধকারের রাজত্ব, কাকপক্ষীও নেই সেখানে। এই মুহূর্তে ট্রেনের আশা করে আমার খুব একটা যে লাভ নেই তা বলাই বাহুল্য। একে তো প্রত্যন্ত অঞ্চলের জংশন, তার উপর নেই কোনো নির্দিষ্ট পরিচালনা ব্যবস্থা। ট্রেনের শিডিউল সম্পর্কে এখানকার কর্মচারীরাই শুধুমাত্র ধারণা রাখে। যেহেতু এই মুহূর্তে তাদের কেউ নেই, সেহেতু রাতে আর বাসায় ফেরা হচ্ছে না আমার। অগত্যা স্টেশনেই রাত কাটানোর ব্যবস্থা করতে হলো আমাকে। ব্যবস্থা বলতে প্ল্যাটফর্মের একটি বেঞ্চিতে ব্যাগ রেখে তাতে মাথা দিয়ে শোয়া। এছাড়া আর কী বা করার আছে? ভেবেছিলাম ট্রেন ধরতে না পারলেও অন্তত স্টেশন মাস্টারকে বলে রাত কাটানোর মতো একটা ব্যবস্থা করে ফেলব। কিন্তু সেই বেটাও যে লেজ গুটিয়ে পালাবে তা আশা করিনি আমি। কোন কুলক্ষণে যে আজ বাসা থেকে বেরুতে গেলাম। শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় খসখসে কণ্ঠে কেউ একজন বলে উঠল, স্যার, কোথায় যাবেন আপনি? চমকে তাকিয়ে দেখি থলথলে শরীর নিয়ে এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। মাথার দুপাশে দুসারি পাকা চুল আর মধ্যখান দিয়ে টাক, পরনে সাদা শার্ট প্যান্ট আর কালো কোট। প্ল্যাটফর্মে থাকা একটিমাত্র ল্যাম্পপোস্টের আলোয় লোকটিকে অদ্ভুত এক দণ্ডায়মান মূর্তির মতো লাগছে। আমি বললাম, আপনি কে? লোকটি বিশ্রী একটা হাসি দিয়ে বলল, আমি মদনলাল, ট্রেনের টিকিট চেকার। টিকিট চেকার? আমি অবাক হলাম। কোন ট্রেনের? আমার প্রশ্নের প্রতিউত্তরে মদনবাবু তার ডান হাতে তর্জনী দিয়ে প্ল্যাটফর্মের শুরুর কোণে নির্দেশ করলেন। তাকিয়ে দেখি সেখানে একটি ট্রেন দাঁড়ানো। বিশেষ কিছু নয়, ইঞ্জিনসহ ৫ বগির ছোট্ট একটি ট্রেন। আমার অলক্ষণে কখন যে এসে দাঁড়িয়েছে তা টেরই পাইনি।
তবে আশ্চর্য লাগলো এই ভেবে যে একটা ট্রেন এসে থামল, অথচ একবারও তার শব্দ পেলাম না। হয়তো ভাবনায় একটু বেশি মগ্ন হয়ে গিয়েছিলাম বলে সেভাবে খেয়াল করিনি। ট্রেনের ইঞ্জিনটা দেখতে অবিকল সেই 40 দশকের ট্রেনের ইঞ্জিনের মতো। বগিচারটাও কেমন যেন একেবারেই পুরনো ধাঁচের। এই ধরনের 4-5 বগির ট্রেনগুলো সাধারণত প্রাইভেট ট্রেন হয়ে থাকে, কিন্তু এটা এখানে কি করছে? স্যার, বললেন না যে কোথায় যাবেন? খসখসে কণ্ঠে আবার বললেন মদনবাবু। আমি বললাম, রাজশাহী সদরে যাব। বেশ, আসুন তবে। আমরা অবশ্য সদরে যাচ্ছি না, তার আগেই যাত্রা শেষ, কিন্তু রাজশাহী যাচ্ছি। সেখান থেকে আপনি অনায়াসেই সদরে যেতে পারবেন। ট্রেনের চেহারা দেখে কিছুটা খটকা অবশ্য আমার লাগছে, কিন্তু বাসায় ফেরার আনন্দের সামনে সেসব কিছুই না। তার উপর অজপাড়াগাঁয়ের ভুতুড়েই প্ল্যাটফর্মে আর রাত কাটাতে হবে না, এটা ভেবেই বেশ আনন্দই অনুভব করলাম। কাজেই আর কথা না বাড়িয়ে ব্যাগপত্র নিয়ে চেপে বসলাম রাজশাহীগামী প্রাইভেট ট্রেনে। দূর থেকে সেভাবে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু কাছে আসতে দেখি গোলাপ, গাঁদাসহ আরও বেশ কিছু ফুল দিয়ে পুরো ট্রেনটা সাজানো হয়েছে। ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো, হয়তো কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল চলন্ত ট্রেনে। আজকাল লোকে কত কি করে। ট্রেনের নরম গতিতে বসতেই সারা দিনের ছোটাছুটি আর ক্লান্তিতে চোখ দুটো ভেঙে এলো আমার। পুনরায় ব্যাগটাকে মাথার কাছে দিয়ে সেখানেই গা এলিয়ে দিলাম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না। ঘুম যখন ভাঙে তাকিয়ে দেখি বগি ভর্তি মানুষ গমগম করছে, অথচ আমি যখন উঠেছিলাম তখন পুরো কামরা ফাঁকা ছিল। এই সময়ের মধ্যে ট্রেন আবার কোথাও থেমেছিল নাকি? আমার ঠিক সামনের সিট, অর্থাৎ মুখোমুখি সিটে বধূর সাজে বসে আছে 15 কি 16 বছরের একটি মেয়ে। লাল টুকটুকে শাড়িতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছিল। মেয়েটি ঘোমটা টেনে মুখ নিচু করে বসে আছে, আর ঠিক তার পাশে বসে আছে বছর 20-র এক ছেলে, গায়ে বরের সাজ। বুঝলাম, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে ছেলেটি। বগিতে থাকা বাকি লোকজন বরের আত্মীয়স্বজন। কামরা ভর্তি এত লোকজন, অথচ কেউ আমার দিকে একবারও তাকালো না, যেন এ বগিতে আমার কোনো অস্তিত্বই নেই। চারপাশে এত মানুষ, অথচ মদনবাবুকে কোথাও দেখতে পেলাম না। না হলে ব্যাপারটা জিজ্ঞেস করে নেওয়া যেত। অন্য কাউকে যে জিজ্ঞেস করব সে উপায়ও নেই। প্রত্যেকে যেভাবে গল্পগুজবে মশগুল হয়ে আছে, তাতে আমার প্রতি যে কেউ বিশেষ ভ্রুক্ষেপ করবে না তা বলাই বাহুল্য। এদিকে সদ্য বিবাহিত দম্পতি লজ্জায় আড়ষ্ট হয়ে বসে আছে, কেউ চুল পরিমাণও নড়ছে না। আমি আর এদের মাঝে থেকে কাবাবের হাড্ডি হতে চাইলাম না, তাই ব্যাগ নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। রাতের আধারকে পেছনে ফেলে তীব্র বেগে ছুটে চলেছে ট্রেন। হঠাৎ দূরে একটি আলোর বিন্দু চোখে পড়ল, আর একটু কাছে আসতেই বুঝলাম ওটা কোনো স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ল্যাম্পপোস্টের আলো। ট্রেন যতই এগোচ্ছে স্টেশনটা ততই কাছে আসছে। প্ল্যাটফর্ম আর সেখানে থাকা ল্যাম্পপোস্টকে কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগেও আমি স্টেশনটাকে দেখেছি। আর একটু কাছে যেতেই বিলবোর্ড এবং স্টেশনে থাকা বিশালাকার নামটা আমার চোখে পড়ল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, হরিয়ানা জংশন। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইলাম। এটা কি করে সম্ভব? সেই কখন হরিয়ানা জংশন ছেড়ে এসেছি? ট্রেন একই স্টেশনকে পরপর দুবার পার করবে কিভাবে? তবে কি যখন ঘুমিয়েছিলাম তখন কোনোভাবে ট্রেন পেছনে গিয়ে লোকগুলোকে নিয়ে আসে? কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব? ট্রেন কি আদৌ পেছনের দিকে যেতে পারে? দরজার সামনে দাঁড়িয়ে এসব ভাবছি, এমন সময় আমার চোখ গেল বগিতে থাকা বরযাত্রীর দিকে। বগিতে থাকা প্রতিটি ব্যক্তি কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। তাদের দৃষ্টিতে নেই কোনো ভাবভঙ্গি, কেমন যেন নিষ্ফল আর ঠান্ডা চোখের চাহনি। এতক্ষণ ধরে যে নবদম্পতি লজ্জায় মাথা নিচু করে বসেছিল, তারাও আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ অতি আশ্চর্যজনক একটি বিষয় খেয়াল করলাম। এতক্ষণ ধরে যে ট্রেন উল্কার বেগে ছুটে চলছে, তার কোনো শব্দ নেই। রাতের আধার ভেদ করে নিঃশব্দে ছুটে চলছে 4 বগির ছোট্ট এই ট্রেনটি।
ঠিক কি ঘটছে তা বুঝতে না পারলেও অন্তত এটুকু বুঝতে পারছি, যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। হঠাৎ দূরের সেই আলোকবিন্দু আবার চোখে পড়ল। আলোকবিন্দু যতই কাছে আসতে লাগল, ততই পরিচিত জায়গা চোখের সামনে ভেসে উঠতে লাগল। ছোট্ট সেই স্টেশন পার করার সময় চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সেই নাম, হরিয়ানা জংশন। আমি আমার দু চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। একই স্টেশন দুই বার করে একটি ট্রেন ক্রস করল কিভাবে? আদৌ কি এটা সম্ভব নাকি? এমন সময় আমার চোখ গেল বগির শেষ মাথায়। সেখানে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে টিটি মদনলালবাবু। আমি তার দিকে এগিয়ে গেলাম। এরই মাঝে বগিতে থাকা মানুষগুলোর মুখে কেমন যেন পৈশাচিক হাসি ফুটে উঠেছে। সবাই হাসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আমি ছুটে গিয়ে মদনবাবুকে সজোরে ঝাঁকাতে লাগলাম, মদনবাবু, মদনবাবু! কিন্তু মদনবাবুর গায়ে হাত পড়তেই আমি ছিটকে সরে এলাম, কারণ তার দেহ বরফের ন্যায় ঠান্ডা। এত ঠান্ডা শরীর জীবিত কোনো মানুষের হতে পারে না। আমি ভয় পেলাম, প্রচণ্ড ভয়। স্পষ্ট টের পেলাম এ ট্রেনের মানুষ কোনো কিছুই স্বাভাবিক নয়। আমি আটকা পড়েছি এমন এক ট্রেন এবং এমন মানুষদের মাঝে যার অস্তিত্ব আসলে ইহজগতে নেই। সম্বিত ফিরে পেতেই এক ছুটে দরজার সামনে গেলাম। ভেতরে থাকা মানুষগুলো এখন আর বসে নেই, সবাই উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি বীভৎস সে চাহনি! চোখগুলো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। প্রত্যেকের চেহারা বেলুনের মতো ফুলে উঠেছে। এরই মাঝে মদনবাবু তার খসখসে অথচ ঠান্ডা গলায় বলে উঠলেন, স্যার, অল্প কিছুক্ষণ। হরিয়ানা জংশনকে আর একবার প্রদক্ষিণ করলে এই ট্রেন হারিয়ে যাবে ভিন্ন এক জগতে। তখন আপনিও আমাদের মতোই চিরকালের জন্য এই ট্রেনের বাসিন্দা হয়ে যাবেন। আর অল্প কিছুক্ষণ। কথাটা বলেই হো হো করে পৈশাচিক হাসি হেসে উঠলেন তিনি। এরপর আচমকা হাসি থামিয়ে ধীরে ধীরে আমার দিকে এগুতে লাগলেন। সে সাথে বগিতে থাকা বাকি মানুষগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তাদের প্রত্যেকেরই সেই ঠিকরে আসা চোখগুলো লাল টকটকে, যেন সেখানে আগ্নেয়গিরির লাভা ফুটছে। প্রত্যেকেই ধীর সংকল্পবদ্ধ আমাকে তাদের জগতের বাসিন্দা বানাতে। হঠাৎ চোখের সামনে পরিচিত সেই আলোকবিন্দু ভেসে উঠল। অল্প সময়ের ব্যবধানে ছোট্ট স্টেশনটির অবয়ব চোখের সামনে ফুটে উঠল। ওই তো প্ল্যাটফর্মের শেষ মাথায় স্তূপাকারের কিছু জিনিস দেখা যাচ্ছে। এটাই সুযোগ। এরপর হয়তো ইহজগতে আমার আর কোনো চিহ্নই থাকবে না। ট্রেন স্টেশনের চত্বরে ঢুকল। আরও একবার আমার চোখের সামনে ভেসে উঠল হরিয়ানা জংশনের বিশাল আকার নামটা। হঠাৎ করে বগিতে থাকা মানুষগুলো আমার দিকে তেড়ে এলো। আমি আর কিচ্ছু ভাবলাম না। মরতে হলে পরিচিত দুনিয়ায় মরব, কোনো অলৌকিক ট্রেনের মধ্যে নয়। মানুষগুলো যখন আর হাত তিনেক দূরে, ঠিক এমন সময় কিচ্ছু না ভেবেই ছুটন্ত ট্রেন থেকে লাফ দিলাম, যাকে বলে মরণ ঝাঁপ। ঝাঁপিয়ে কোথায় পড়েছিলাম মনে নেই, শুধু এটুকু মনে আছে আমি যখন ঝাঁপ দিয়েছিলাম তখন ট্রেনে থাকা মানুষগুলো একসাথে আর্তনাদ করে উঠেছিল। সে আর্তনাদ আমাকে তাদের বাসিন্দা করতে না পারার আক্ষেপ ছিল নাকি অন্য কিছুর, তা বলতে পারব না। তারপর আর কিছু মনে নেই। পাখিদের কিচিরমিচির শব্দ আর এক ঝলক সূর্যের আলো চোখে এসে পড়তেই ধীরে ধীরে চোখ খুললাম। চারপাশটা কেমন যেন বদ্ধ জায়গার মতো লাগছে। তারই মধ্যে ছোট্ট একটি খোলা জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। পূব আকাশে সূর্যোদয়ের দৃশ্য দেখা যাচ্ছে। আমি শুয়ে আছি ছোট্ট একটি চৌকির ওপর, আর আমাকে ঘিরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে জনাচারেক লোক। লোকগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্য থেকে একজন বলে উঠল, এটা হরিয়ানা জংশন, আর আপনি স্টেশনের অফিসে শুয়ে আছেন। ভোরে ঝাড়ুদার এসে আপনাকে প্ল্যাটফর্মের শেষ মাথায় ফেলে রাখা ট্রেনের পুরনো গদির ওপর পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে আমাদের খবর দেয়। আমরাই আপনাকে ভেতরে এনে শুইয়েছি।
আচ্ছা, ঠিক কি হয়েছে বলুন তো? গতকাল রাতের বীভৎস সেই ঘটনার কথা মনে পড়ল। ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বললাম দাঁড়িয়ে থাকা লোকগুলোকে। তাদের কারো চেহারায় অবিশ্বাসের কোনো ছাপ তো দেখতে পেলামই না, উল্টো ফুটে উঠেছিল চাপা আতঙ্ক। অথচ এই একই ঘটনা যদি রাজশাহীর কোনো এক রেস্টুরেন্টে বসে বন্ধুদের বলতাম, তাহলে এতক্ষণে ওরা হেসে খুন হয়ে যেত। দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তিটি ছিলেন হরিয়ানা জংশনের স্টেশন মাস্টার। তিনিই বললেন, সে অনেককাল আগের কথা। তখন এই অঞ্চলে জমিদারির শাসন। এ অঞ্চলের জমিদার ছিলেন প্রতাপ সিং, এবং তার ছিল রাজকন্যার মতো একটি মেয়ে। একদিন সেই মেয়েরই বিয়ে হয় পাশের অঞ্চলের জমিদারের ছেলের সাথে। বরযাত্রীরা এসেছিল 4 কামরার ছোট্ট একটি ট্রেন নিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পুরো গ্রাম কাঁদিয়ে সদ্য বিবাহিত জমিদারের মেয়ে ট্রেনে চেপে রওনা হল শ্বশুরবাড়ির দিকে। জমিদারের অনেক শত্রু ছিল। তাদের মধ্যে কেউ বা কারা ঠিক এখানে, অর্থাৎ হরিয়ানা জংশনের কাছে রেললাইনের কিছু অংশ উপড়িয়ে ফেলে দেয়, এবং তাতে ট্রেনটা এখানে আসতেই ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেন শুদ্ধ উল্টিয়ে ট্রেনে থাকা সকলে সেখানেই মারা যায়। সেই থেকে প্রায়শই রাতের বেলা লোকে ট্রেনটাকে দেখা শুরু করে। এরপর অল্প কিছুক্ষণের মধ্যে হরিয়ানা জংশনের আশেপাশের সব অঞ্চলের মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় হরিয়ানা জংশন। কথিত আছে, অপরিচিত কোনো ব্যক্তিকে রাতের বেলায় স্টেশন চত্বরে দেখলে সে ট্রেন আসে এবং ট্রেনের টিটি তাকে মায়াজালে জড়িয়ে ভুলিয়ে ট্রেনে উঠিয়ে নেয়। এখন পর্যন্ত বহু মানুষকে মরে পড়ে থাকতে দেখেছি স্টেশন চত্বরে। আপনি প্রথম ব্যক্তি যে সেই ট্রেনের কবল থেকে বেঁচে ফিরেছেন। সেদিন আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল, বিধায় বেঁচে গিয়েছিলাম। প্ল্যাটফর্মের শেষ মাথায় স্তূপাকারের যে কালো বস্তুকে লক্ষ্য করে ঝাঁপ দিয়েছিলাম, সেগুলো আসলে ট্রেনের পুরনো গদি ছিল। তাই ছুটন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েও আমি বেঁচে পুরোপুরি অক্ষত ছিলাম। সেবার তো আমি রাজশাহী ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু সে রাতের ভয়ানক ঘটনার স্বাভাবিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি।